বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। প্রিয় বিপ্লবী তরুণ সমাজ, আজকের এক ঐতিহাসিক মুহূর্তে আপনাদের উদ্দেশ্যে, দেশবাসীর উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই। জুলাই গণ অভ্যুত্থানের হাজারো রক্তত্যাগের পরবর্তী সময়ে আমরা একটি নির্বাচনের প্রাক্কালে রয়েছি। জুলাই গণ অভ্যুত্থানে সেই সময় বাংলাদেশের তরুণ সমাজ, বাংলাদেশের শ্রমিক, বাংলাদেশের আপামর সাধারণ মানুষ, প্রবাসে থাকা বাংলাদেশিরা এবং ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক কর্মীরা সকলেই আমরা ঐক্যবদ্ধভাবে লড়াই করেছিলাম একটি নতুন বাংলাদেশের জন্য। আমাদের দাবিটি ছিল ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ এবং একটি নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠা করা। ফ্যাসিবাদী ব্যবস্থার অর্থনীতি এবং রাজনীতির পরিবর্তন ঘটিয়ে এক নতুন গণতান্ত্রিক, অন্তর্ভুক্তিমূলক, ন্যায়ভিত্তিক এক রাষ্ট্র কাঠামো প্রতিষ্ঠা করা। বাংলাদেশ রাষ্ট্রের জন্মের পর গত ৫৫ বছরে যে রাজনৈতিক ও সামাজিক বন্দোবস্ত গড়ে উঠেছে তার মূল ভিত্তি ছিল বৈষম্য। এরই পরিণতিতে ২০২৪ সালের জুলাইয়ে পুরো কাঠামো ভেঙে পড়েছিল। এই বৈষম্য কেবল অর্থনৈতিক নয়, এটি রাজনৈতিক ক্ষমতা, সামাজিক মর্যাদা, আইনের প্রয়োগ এবং সুষম বণ্টনের প্রতিটি স্তরে গভীরভাবে প্রথিত। রাষ্ট্র পরিচালনার দায়িত্বে যারা ছিল এবং ক্ষমতাসীনদের সংস্পর্শে পৌঁছাতে পেরেছে তারাই শুধু নিজেদের ভাগ্য বদলে নিয়েছে। বিপরীতে সাধারণ মানুষ, শ্রমজীবী শ্রেণী এবং প্রান্তিক জনগোষ্ঠী সর্বক্ষেত্রে বঞ্চিতই থেকে গিয়েছে। স্বাধীনতার পর রাষ্ট্রের মূল প্রতিশ্রুতি ছিল সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচার। কিন্তু বাস্তবে রাজনৈতিক আনুগত্যই হয়ে উঠেছে সামাজিক ও অর্থনৈতিক সাফল্যের প্রধান শর্ত। চাকরি, ব্যবসা, শিক্ষা, নিরাপত্তা এবং বিচার ব্যবস্থাতেও প্রভাবশালীদের জন্য অবৈধ ও বিশেষ সুযোগ তৈরি করা হয়েছে। ক্ষমতার কাছাকাছি থাকা রাজনীতিক, আমলা ও দুর্নীতিগ্রস্ত ব্যবসায়ীদের একটি চক্র রাষ্ট্রীয় সম্পদ, ব্যাংক ব্যবস্থা এবং উন্নয়ন প্রকল্পকে ব্যবহার করে নিজেদের সম্পদ বাড়িয়েছে, আর সাধারণ মানুষের জীবনের মৌলিক প্রয়োজন পূরণের সংগ্রামী ব্যস্ত থেকেছে। বাংলাদেশের উন্নয়ন পরিকল্পনা গড়ে উঠেছে রাজধানী ঢাকাকে কেন্দ্র করে। পরিকল্পিতভাবে এই মহানগর ও তার আশেপাশে বসবাসকারী ২ কোটি মানুষের চাহিদা পূরণের লক্ষ্যে বড় বড় সব অবকাঠামো, অর্থনৈতিক সুযোগ সুবিধা, শিক্ষা ও চিকিৎসা ব্যবস্থা গড়ে তোলা হয়েছে। আর এদের মাথার উপরে বসে রাজধানী কেন্দ্রিক একটি ছোট্ট ধনিক শ্রেণী তৈরি হয়েছে, যারা অসৎ উপায়ে রাষ্ট্রীয় সম্পদ নিজেদের মধ্যে ভাগাভাগি করে নিয়েছে। অথচ প্রকৃত উন্নয়ন হলে তা দেশের সব অঞ্চলে সমানভাবে বিস্তৃত হওয়ার কথা ছিল। গ্রাম, মফস্বল, শহর ও দেশের প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নের আকাঙ্ক্ষিত জনদাবি উপেক্ষিতই রয়ে গিয়েছে। এই বৈষম্যমূলক ব্যবস্থার বিরুদ্ধেই জুলাই বিপ্লব ছিল একটি গণবিদ্রোহ, যার লক্ষ্য ছিল পুরনো বন্দোবস্ত ভেঙে ন্যায়ভিত্তিক রাষ্ট্র কাঠামো প্রতিষ্ঠা করা। কিন্তু পুরনো ব্যবস্থার সুবিধাভোগীরা আবারও পূর্বেকার দুর্নীতিগ্রস্ত, বেইনসাফের বৈষম্যমূলক কাঠামো ফিরিয়ে আনতে পূর্ণ রাজনৈতিক শক্তি নিয়ে নির্বাচনের মাঠে নেমে পড়েছে। ফ্যাসিস্ট যুগে সংগঠিত গুম, খুন, নির্যাতন, মিথ্যা মামলা ও হামলার বিচার হবে। দীর্ঘ ১৫ বছর ফ্যাসিবাদী শাসনে খুনি হাসিনা গুম, হত্যা, বিনা বিচারে কারাবন্দী, হামলা, নির্যাতন, মিথ্যা মামলা করার ক্ষেত্রে পুরো রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করেছে। এতে আওয়ামী লীগ ও তার ছাত্রলীগ সহ সকল অঙ্গ সংগঠন, পুলিশ, র্যাব, বিজেপি, ডিজিএফআই, এনএসআই এমন সকল সরকারি বাহিনী ও সংস্থাকে সক্রিয়ভাবে কাজে লাগিয়েছে। তার এই অপকর্মে ব্যবহৃত হয়েছে জনপ্রশাসন, বিচার বিভাগ, সশস্ত্র বাহিনী সহ রাষ্ট্রের সকল প্রতিষ্ঠান। ২৪-এর গণ অভ্যুত্থান ও জুলাই বিপ্লব সম্পন্ন হওয়ার পরে এর সবগুলোই ভেঙে পড়েছে। এতে নেতৃত্ব প্রদানকারী হোমরা চোমরাদের কিছু লোক পালিয়েছে, কিছু বিচারের আওতায় এসেছে, অনেককে আনার চেষ্টা করা হচ্ছে। বহু সামরিক, বেসামরিক আমলা ও বিচারক এখনও কর্মে নিয়োজিত রয়েছে। জুডিশিয়ারি, সিভিল সার্ভিস ও পুলিশ বিভাগের শীর্ষ নেতৃত্ব ভেঙে পড়লেও ডিফেন্স সার্ভিস এখনও অটুট রয়েছে। তবে হাজার হাজার খুনি, লুটেরা, অপরাধীদের সেনানিবাসে আশ্রয় নেওয়া, সেখান থেকে নিরাপদে দেশান্তরিত হওয়া, কর্মস্থল থেকে কিছু জেনারেলের পালিয়ে যাওয়া, অবসরপ্রাপ্তদের বহির্রাষ্ট্রে আশ্রয় নেওয়া ইত্যাদি আমাদের জন্য ছিল অনাকাঙ্ক্ষিত। আমরা স্পষ্ট ঘোষণা দিচ্ছি, বিভিন্ন বাহিনীর ভেতরে গুম, খুন, নির্যাতন, দুর্নীতি ও লুটপাটের সঙ্গে জড়িত লুকিয়ে থাকা সকল অপরাধীকে শনাক্ত করা হবে। তদন্ত ও বিচার প্রক্রিয়া সম্পন্ন করে প্রকৃত দায়ীদের বিচারের আওতায় এনে শাস্তি বিধান করা হবে। খুনি হাসিনাকে উৎখাত করার পর এই সকল অপরাধীকে গ্রেফতার ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দিয়ে সারা দেশে সশস্ত্র বাহিনীকে নামানো হয়েছে। অপারেশন ডেভিল হান্ট শুরু হলেও অপরাধীদের শনাক্ত করা, অস্ত্র উদ্ধার, গ্রেফতারের মতো কোনো উল্লেখযোগ্য কাজ হয়নি। গুম বিষয়ক কমিশন
1850টির বেশি অভিযোগ নিয়ে কাজ করেছে। কিন্তু দুঃখজনকভাবে নিরাপত্তা বাহিনীর ভেতরে লুকিয়ে থাকা ফ্যাসিবাদের দোসররা তথ্য ও আলামত নষ্ট করে তদন্ত ও বিচার প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার চেষ্টা করছে। অন্তর্বর্তী সরকারের সঙ্গে বিভিন্ন ক্ষেত্রে এরা অসহযোগিতা করেই চলছে। আমাদের লড়াই হবে সেই নিপীড়নের ব্যবস্থা ও বিচারহীনতার সংস্কৃতি সমূলে উৎপাটন করা এবং আওয়ামী ফ্যাসিবাদের সকল প্রবণতা সমাজ থেকে মুছে ফেলা। ব্যাংক ও উন্নয়ন প্রকল্প লোপাটের অর্থ উদ্ধার ও বিচার আমাদের অন্যতম কর্তব্য। বিগত ফ্যাসিবাদী শাসনামলে বাংলাদেশ থেকে $234 বিলিয়ন বা প্রায় 30 লাখ কোটি টাকা লুটপাট করে বিদেশে পাচার করা হয়েছে। ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্যের নেতৃত্বে প্রণীত শ্বেতপত্র অনুযায়ী হাসিনা ও তার মদতপুষ্ট আওয়ামী ব্যবসায়ী ও আমলারা এই অর্থ বিদেশে সরিয়ে নিয়েছে, যা দেশের অর্থনীতির জন্য এক ভয়াবহ বিপর্যয় বয়ে এনেছে। অন্তর্বর্তীকালীন সরকার এই লুটপাটকৃত এই বিশাল অঙ্কের অর্থ উদ্ধারের চেষ্টা চালানোর কথা বললেও তাদের অবহেলা ও অজ্ঞতার কারণে এখন পর্যন্ত কোনো সাফল্য অর্জিত হয়নি। এর সঙ্গে যুক্ত ফ্যাসিবাদী যুগের সুবিধাভোগী কিছু শীর্ষ আমলা ও বিশেষজ্ঞরা অন্তর্ঘাতমূলক কাজ করায় এই বিপুল পরিমাণ রাষ্ট্রীয় সম্পদ পুনরুদ্ধার বিঘ্নিত হয়েছে। দেশবাসী যদি আমাদের সরকার গঠনের দায়িত্ব দেয়, তবে ফ্যাসিস্ট হাসিনা আমলে লুটপাট ও পাচার হওয়া অর্থ দেশে ফিরিয়ে আনার জন্য সব ধরনের আইনি পদক্ষেপ আমরা গ্রহণ করব। লুটপাট ও অর্থ পাচারের সঙ্গে যুক্ত ব্যক্তি বা গোষ্ঠীকে দায় মুক্তি দেওয়া হবে না। খুনি হাসিনার দোসর ব্যবসায়ী গোষ্ঠী, তাদের সুবিধাভোগী আমলা ও আত্মীয় স্বজনদের আইন ও বিচারের আওতায় আনা হবে। বিদেশে পাচারকৃত এদের যে অর্থ ইতিমধ্যে শনাক্ত হয়েছে তা বাংলাদেশের কর বিভাগের কাছে সংশ্লিষ্ট ব্যক্তিদের দেওয়ার হিসাব অন্তর্ভুক্ত করে জরিমানা সহ ট্যাক্স বসিয়ে দেশে থাকা তাদের সমুদয় সম্পদ বাজেয়াপ্ত করা হবে। একই সঙ্গে চিহ্নিত লুটপাটকারীদের জাতীয় শত্রু ঘোষণা করে এদের সম্পদও বাজেয়াপ্ত করে একটি পাবলিক ট্রাস্টের মালিকানায় নিয়ে নেওয়া হবে। আন্তর্জাতিক মানসম্পন্ন পেশাজীবীদের নিয়োগ দিয়ে দক্ষ ও স্বচ্ছ ম্যানেজমেন্ট কাঠামোর মাধ্যমে নবগঠিত এই সংস্থাটি পরিচালনা করা হবে। আমাদের লক্ষ্য খুবই স্পষ্ট: ঘুষ, দুর্নীতি ও রাষ্ট্রীয় সম্পদ লুটপাটের সংস্কৃতির অবসান ঘটিয়ে অর্থনৈতিক বৈষম্য বিলোপের মাধ্যমে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা এবং রাষ্ট্রের সম্পদ জনগণের কাছে ফিরিয়ে দেওয়া। পররাষ্ট্রনীতি নতজানু কূটনীতি থেকে স্বাধীন ও ভারসাম্যপূর্ণ বৈশ্বিক অবস্থান। আমরা আমাদের পররাষ্ট্রনীতি নিয়েও আমাদের পরিকল্পনা রয়েছে। আমরা নতজানু কূটনীতি থেকে স্বাধীন ও ভারসাম্যপূর্ণ বৈশ্বিক অবস্থানে যেতে চাই। খুনি হাসিনার আমলে বাংলাদেশ একটি নতজানু পররাষ্ট্রনীতির মধ্যে আবদ্ধ ছিল। দেশের কূটনৈতিক কার্যক্রম কার্যরত প্রতিবেশী দেশ ইন্ডিয়াকে কেন্দ্র করে আবর্তিত হতো। ফলে স্বাধীন, সার্বভৌম ও মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক সম্পর্কের ভিত্তি ভেঙে ফেলা হয়েছিল। 15 বছরের ফ্যাসিস্ট দুঃশাসন কায়েম করা ও জারি রাখার সফল পরিকল্পনা তা বাস্তবায়ন এবং পরিচালিত হতো পার্শ্ববর্তী দেশ থেকে। বাংলাদেশের সকল রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে দুর্বল করে ফেলা, শাসন ব্যবস্থাকে গণবিরোধী করে তোলা এবং গণতান্ত্রিক ব্যবস্থাকে অকেজো করে দেওয়ার সকল আয়োজন করা হয়েছে ইন্ডিয়ার ইচ্ছা অনুযায়ী। বছরের পর বছর ধরে সীমান্তে নির্বিচারে গুলি করে ইন্ডিয়ার খুনে বাহিনী বিএসএফ শত শত বাংলাদেশি নাগরিককে হত্যা করলেও খুনি হাসিনার সরকার চুপ করে থেকেছে। ফ্যাসিবাদী যুগের স্বরাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, সংশ্লিষ্ট সচিবগণ এবং বিজিবির মহাপরিচালক সহ বিভিন্ন পর্যায়ের অফিসাররা ইন্ডিয়ার এই অসভ্য মানবতাবিরোধী আচরণের পক্ষে সাফাই গিয়ে নিজ দেশের নাগরিকদের স্বার্থের বিরুদ্ধে কথা বলেছে। পৃথিবীর শত্রু ভাবাপন্ন যুদ্ধরত দেশের সীমান্ত এভাবে বেসামরিক নাগরিকদের গুলি করে খুন করার নজির নেই। সবার সাথে বন্ধুত্ব, কারোর সাথে শত্রুতা নয়, এই স্লোগান আওড়ালেও বাস্তবে খুনি হাসিনার পররাষ্ট্রনীতি ছিল ইন্ডিয়ার নির্দেশ পালন করা। সে কারণে পাকিস্তানের প্রতি সর্বক্ষেত্রে বৈরী আচরণ করা হতো। বাস্তবে বাংলাদেশকে বৈশ্বিক পরিসরে একটি করদ রাজ্যে বা পুতুল রাষ্ট্রে পরিণত করেছিল তারা। সে সময় আন্তর্জাতিক অঙ্গনে দেশের অবস্থান খুবই দুর্বল হয়ে পড়েছিল। তাতে আমাদের জাতীয় স্বার্থ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। জনগণ যদি এনসিপির ওপর আস্থা রেখে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেয়, অর্থনৈতিক এবং বাণিজ্যিক ঘাটতি এবং কারো ওপর নির্ভরশীলতা ক্রমান্বয়ে কমিয়ে এনে আমরা ভারসাম্যপূর্ণ কূটনৈতিক সম্পর্ক তৈরি করব। আমরা অগণতান্ত্রিক শাসকদের নতজানু নীতিকাঠামো ভেঙে জাতীয় স্বার্থকে প্রাধান্য দিয়ে আত্মমর্যাদাপূর্ণ স্বকীয় পররাষ্ট্রনীতি গ্রহণ করব। এছাড়া দক্ষিণ এশিয়ার দেশগুলোর সাথে সম্পর্ক বাড়াতে সার্ককে পুনরুজ্জীবিত করা হবে এবং আসিয়ানে যোগ দেওয়ার চেষ্টা অব্যাহত থাকবে। মুসলিম বিশ্বের সঙ্গে রাজনৈতিক, অর্থনৈতিক ও কৌশলগত সম্পর্কের উন্নয়ন ঘটানো হবে। প্রবাসে থাকা নাগরিকদের সমস্যা সমাধান ও দ্রুত সেবা প্রদানের লক্ষ্যে পৃথিবীর সকল প্রান্তে বাংলাদেশ মিশন স্থাপন করা এবং কূটনীতিকের সংখ্যা বৃদ্ধি করা হবে। লক্ষ্য হবে পৃথিবীর সম্ভাবনাময় সকল দেশে নামে মাত্র খরচে
দক্ষ জনবল রপ্তানি করা এবং তারা যাতে কোথাও কোনোভাবে হেনস্থার শিকার না হয় সেই সুরক্ষা দেওয়া। পারস্পরিক শ্রদ্ধা, ন্যায্যতা, সহযোগিতা হবে আমাদের পররাষ্ট্রনীতির মূল ভিত্তি। আমরা আমাদের সশস্ত্র বাহিনীকে নিয়েও পরিকল্পনা রেখেছি। খনি হাসিনা তার শাসনামলে সশস্ত্র বাহিনীকে রাষ্ট্রের বহিঃশত্রুর বিরুদ্ধে ব্যবহার না করে দলীয় স্বার্থে নিজ দেশের সাধারণ মানুষের বিরুদ্ধে ব্যবহার করেছে। এর ফলে আমাদের সশস্ত্র বাহিনী কার্যত দুর্বল ও অকার্যকর হয়ে পড়ে। যখন আমাদের প্রতিবেশী রাষ্ট্রগুলো পঞ্চম প্রজন্মের ফাইটার জেট তৈরি করার প্রতিযোগিতায় এগিয়ে যাচ্ছে, তখন আমরা এখনও তৃতীয় প্রজন্মের সক্ষমতার মধ্যে সীমাবদ্ধ রয়েছি। বর্তমান কাঠামোতে ডিফেন্স বাজেটের প্রায় 70%ই কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতায় ব্যয় করা হয়, যা দীর্ঘমেয়াদে রাষ্ট্রের জন্য একটি অকার্যকর ও অস্থিতিশীল ব্যবস্থা হয়ে দাঁড়িয়েছে। প্রতিরক্ষা খাতকে কার্যকর ও ভবিষ্যৎমুখী করতে হলে এই কাঠামোগত সীমাবদ্ধতা দূর করা জরুরি। আমরা যদি সরকার গঠন করতে পারি, প্রতিরক্ষা ব্যবস্থাকে সম্পূর্ণভাবে পুনর্গঠন করব। আমাদের লক্ষ্য হবে বাহিনীর সংখ্যা বাড়ানো নয়, বরং গুণগত মান বৃদ্ধি করা। পুরো প্রতিরক্ষা ব্যবস্থাকে ধীরে ধীরে একটি আধুনিক প্রযুক্তি নির্ভর হাইটেক বাহিনীতে রূপান্তর করা হবে। একই সঙ্গে দেশের 18 ঊর্ধ্ব সক্ষম তরুণ তরুণীদের জন্য বাধ্যতামূলক মিলিটারি ট্রেনিং চালু করা হবে। এতে দেশব্যাপী জনভিত্তি সম্পন্ন এক গণপ্রতিরক্ষা ব্যবস্থা গড়ে উঠবে। ফলে আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে রাষ্ট্রীয় প্রতিরোধ সক্ষমতা বৃদ্ধি পাবে এবং দীর্ঘমেয়াদে রাষ্ট্রের বিনিয়োগকৃত অর্থের অপচয় কমবে। একটি কল্যাণমুখী রাষ্ট্রের দায়িত্ব হলো প্রতিটি নাগরিকের জন্য ন্যায্য মূল্যে ভোগ্যপণ্য নিশ্চিত করা। লাগামহীন দ্রব্যমূল্যে মানুষ যখন হিমশিম খাচ্ছে, তখন সরকারের ভূমিকা হবে সক্রিয়ভাবে বাজারে শৃঙ্খলা ফিরিয়ে আনা। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশের নিত্য পণ্যের মূল্য সবসময় সর্বাধিক। এর কারণ এদেশে ব্যবসায়ী, রাজনীতিক ও আমলাদের একটি দুর্নীতিগ্রস্ত চক্র বাজার নিয়ন্ত্রণ করার মাধ্যমে প্রচুর অর্থ নিজেদের পকেটস্থ করে। আমরা সরকার পরিচালনার দায়িত্ব পেলে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে বিশেষ গুরুত্ব দিয়ে কাজ করব। কৃত্রিম সংকট সৃষ্টিকারী ব্যবসায়ী, রাজনীতিক ও আমলাদের সিন্ডিকেট ভাঙা হবে। এমন দুষ্টচক্রের বিরুদ্ধে আইন করে তাদের দ্রুত বিচারের আওতায় আনা হবে। কৃত্রিমভাবে বাজার নিয়ন্ত্রণ, কারসাজি ও অবৈধ মজুতদারি প্রমাণিত হলে অপরাধীরা কঠোর শাস্তির মুখোমুখি হবে। কৃষকরা যাতে তাদের শস্য ও কৃষিপণ্য কাউকে কোনো চাঁদা বা তোলা না দিয়ে বিক্রি করতে পারে এবং পাইকারি ব্যবসায়ীকেও যেন কোথাও কোনো 1 টাকাও না দিতে হয়, সরকার তা নিশ্চিত করবে। কঠোরভাবে এই পদক্ষেপগুলো নিশ্চিত করা গেলে বাজারে কৃষিপণ্যের ন্যায্য মূল্য নিশ্চিত করা সম্ভব। চাঁদাবাজ ও মধ্যস্বত্বভোগীদের কারণে অযৌক্তিকভাবে সারা দেশে সাধারণ মানুষকে পণ্যের অতিরিক্ত মূল্য দিতে হয়। সরকার ন্যায্য মূল্যের বাজার ব্যবস্থা এবং OMS কর্মসূচি বিস্তৃত করবে, যাতে নিম্ন ও মধ্যবিত্ত মানুষ সহজে সুলভে পণ্য কিনতে পারে। প্রতিবেশী বৃহৎ দেশটির উপর নির্ভরশীলতা কমিয়ে একাধিক বিকল্প উৎস থেকে আমদানি বাড়ানো হবে, যাতে আমাদেরকে কেউ পণ্যবন্দী করে বিপদে ফেলতে না পারে। বাজারে প্রতিযোগিতা বাড়াতে নতুন ব্যবসায়ী উদ্যোক্তা চিহ্নিত করে তাদের সহজলভ্য ঋণ ও সরকারি সমর্থন দেওয়া হবে। কাঁচা পণ্য সংরক্ষণের জন্য কোল্ড স্টোরেজ, সরবরাহ ব্যবস্থাপনার আধুনিকায়নের জন্য ডিজিটাল বাজার ব্যবস্থা এবং দ্রুত পরিবহন ও এর ব্যয় ন্যায়সঙ্গত করতে কার্যকর ব্যবস্থা নেওয়া হবে। মৌসুমি পণ্যের জন্য সরকারিভাবে আগাম পরিকল্পনা করে মাল কিনে তা মজুত করা হবে। আমাদের লক্ষ্য স্পষ্ট, একটি ন্যায্য, স্বচ্ছ ও জনবান্ধব বাজার ব্যবস্থা প্রতিষ্ঠা করা। বিগত স্বৈরাচারী সরকারের আমলে বাংলাদেশের পুলিশ বাহিনী কার্যত একটি দলীয় বাহিনীতে পরিণত হয়েছিল। তাদের অত্যাচার ও জুলুমের কারণে মানুষ আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের মতো পুলিশকেও পুলিশ লীগ নামে ডাকতে শুরু করেছিল। দেশে এমন পরিবার খুঁজে পাওয়া কঠিন যারা তখনকার পুলিশি নির্যাতনের শিকার হয়নি। জুলাই গণ অভ্যুত্থানেও পুলিশ ব্যাপক নৃশংসতা করেছে। আমরা সরকার গঠন করলে জুলাই বিপ্লবের সময় এবং এর পূর্বাপর 15 বছর ধরে যে সকল পুলিশ কর্মকর্তা ও সদস্য হত্যা, নির্যাতন, জুলুম, মিথ্যা মামলা, দস্যুবৃত্তি করে অর্থ লোপাট ও ঘুষ দুর্নীতির সঙ্গে সম্পৃক্ত ছিল, তাদের প্রত্যেককেই বিচারের আওতায় আনা হবে। এমন সকল বিচার সম্পন্ন করার পাশাপাশি বাংলাদেশ পুলিশকে খোলনালচে বদলে পুনর্গঠন করা হবে। দেশ ও জনগণের সেবা হবে পুলিশের একমাত্র মন্ত্র। আইন শৃঙ্খলায় রক্ষায় দলীয় সংকীর্ণ মনোভাবের সংস্কৃতিকে কবর দিয়ে বাহিনীকে জননিরাপত্তার বিশ্বস্ত সহযোগী হিসেবে গড়ে তোলা হবে। বাংলাদেশে বিচার চাওয়া আজ দীর্ঘ, ক্লান্তিকর এবং অনেক সময় হতাশাজনক এক যাত্রা। একজন মজলুম মানুষ যখন অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে চান, তখন তিনি শুধু একজন প্রতিপক্ষের বিরুদ্ধে নয়, একটি জটিল ও দুর্নীতিগ্রস্ত ব্যবস্থার বিরুদ্ধে লড়াই শুরু করেন। থানায় মামলা নিতে অনীহা, তদন্তে দীর্ঘসূত্রিতা, আদালতে তারিখের পর তারিখ পড়া এবং ব্যাপক অর্থব্যয়ের চাপ, সব মিলিয়ে বিচার এদেশে ধরাছোঁয়ার বাইরে চলে গিয়েছে। আর ঘুষ, আদালতের দরজায় পা রাখলেই যেন শুরু হয় অবৈধ লেনদেন। নথি নাড়তে টাকা, তারিখ পেতে টাকা, আদেশ পেতে টাকা, ঘুষের বাজারের মহা হৈহুল্লোর মধ্যে বিচারের বাণী স্তব্ধ হয়ে গিয়েছে।
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের তথ্য বলছে বিচার নিতে গিয়ে 60%-এর বেশি মানুষ ঘুষ দিতে বাধ্য হয়। সরকারের লিগ্যাল এইড আইন অনুযায়ী গরিব ও মজলুম মানুষের বিনামূল্যে আইনি সহায়তা পাওয়ার কথা থাকলেও এর কোনো সুবিধা নিচে পড়ে থাকা মানুষ পায় না। বাস্তবে বিচারক, উকিল, মোক্তার ও দালাল চক্রের এক জালে সাধারণ মানুষ আটকে যায়, দিশাহীন চক্রে ঘুরপাক খায়। বেশিরভাগ ক্ষেত্রে বিচার চাওয়া বিচার প্রার্থীদের জন্য শাস্তি ও ভোগান্তি হিসেবে হাজির হয়। বছরের পর বছর আদালতের বারান্দায় ঘুরতে ঘুরতে অর্থবিত্ত, সময়, শারীরিক সামর্থ্য এবং জীবনের স্বপ্নও হারিয়ে যায়। ধীরে চলা বিচার অন্যায় ও অবিচারকে বলশালী করে তোলে। আজ বিচার ব্যবস্থা রাজনৈতিক প্রভাব, অর্থশক্তির সুবিধাবাদী চক্রের মাধ্যমে কলুষিত। জেলা আদালত থেকে সর্বোচ্চ সুপ্রিম কোর্ট পর্যন্ত একই অন্ধকারের ছায়া আমরা দেখেছি। ফ্যাসিবাদী শাসনামলে এটা আরও বিস্তৃত ও অধঃপতিত হয়েছে। ক্ষমতাসীনদের মামলা দ্রুত নিষ্পত্তি হয়, তাদের ইচ্ছামতো রায়ও জোটে। বিরোধী দলে যারা থাকেন তাদের মামলা বছরের পর বছর ঝুলতে থাকে। ভয়ঙ্কর এই অশুভ চর্চার কারণে বাংলাদেশের বিচার ব্যবস্থা আজ ভেঙে পড়েছে। এরা তাদের সকল গৌরব, মর্যাদা ও বিশ্বাসযোগ্যতা হারিয়ে ফেলেছে। নিম্ন আদালত থেকে সুপ্রিম কোর্ট পর্যন্ত সকল স্তরে ন্যায়পরায়ণ, দক্ষ ও শিক্ষিত বিচারক নিয়োগ করে পুরো বিচার ব্যবস্থাকে ঢেলে সাজাতে হবে। বিচারকের সংখ্যা বহুগুণে বাড়াতে হবে। পুরোপুরি ডিজিটাল ব্যবস্থাপনার আওতায় আনতে হবে। ঘুষ, দুর্নীতি নির্ভর রায় বেচা কেনার চলমান আয়োজন ভেঙে ফেলব আমরা। রাষ্ট্রে ও সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হলেই এদেশ এগিয়ে যাবে। এটাই এনসিপির অঙ্গীকার। বাংলাদেশের শাসন ব্যবস্থাকে নতুন করে গড়ে তুলতে হবে। বর্তমান প্রশাসনিক কাঠামো এখনও ব্রিটিশ ঔপনিবেশ সৃষ্ট পুরনো মডেলের উপরে দাঁড়িয়ে আছে, যেখানে ক্ষমতা ভয়াবহভাবে কেন্দ্রীভূত। এদেশের প্রচলিত শাসন সংস্কৃতিতে রাজনীতিক, আমলা, অসাধু ব্যবসায়ী গোষ্ঠী এই কেন্দ্রীভূত নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, 5 বছরের ওয়ারেন্টি। নোভা মানি, সঠিক মান, নিশ্চিত সেবা। ব্যবস্থাকে ধরে রেখেছে। ফলে ঢাকার অনুমোদন ছাড়া স্থানীয় পর্যায়ে কোনো সিদ্ধান্তই বাস্তবায়ন হয় না, যা উন্নয়নের গতি বাধাগ্রস্ত করে এবং জনগণের প্রয়োজন উপেক্ষিত থাকে। খাদ্য, কৃষি, বস্ত্র, গৃহায়ন, ভূমি ব্যবস্থাপনা, শিক্ষা ও প্রশিক্ষণ, স্বাস্থ্যসেবা, সমাজ কল্যাণ, পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা, নারী শিশু উন্নয়ন এবং স্থানীয় অবকাঠামোগত সেবার মতো অধিকাংশ দায়িত্ব উপজেলা পর্যায়ে হস্তান্তর করা হলে সিদ্ধান্ত গ্রহণে ধীরগতি কমবে। স্থানীয় জনগণের চাহিদা অনুযায়ী কর্মসূচি নেওয়া ও তা বাস্তবায়ন হবে এবং জনগণ সেবা পাবে। কেন্দ্রীয় সরকার মূলত প্রতিরক্ষা, পররাষ্ট্রনীতি এবং জাতীয় অবকাঠামোর মতো বড় বিষয়গুলো পরিচালনা করবে। অন্যদিকে উপজেলা ও পৌর প্রশাসন জনগণের দৈনন্দিন সেবা নিশ্চিত করবে। এমনটি উন্নত দেশগুলোর প্রশাসনিক কাঠামোতে চালু আছে। জনপ্রতিনিধি ব্যবস্থাকে কার্যকর করতে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে নির্বাচিত নেতাদের প্রকৃত ক্ষমতা দেওয়া হবে এবং কঠোর জবাবদিহিতার আওতায় আনা হবে। প্রতিটি স্তরে অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করা হবে। যে কোনো পর্যায়ের স্থানীয় সরকারের চেয়ারম্যান পদে প্রার্থী হতে হবে ন্যূনতম স্নাতক পাস যোগ্যতা সম্পন্ন। আমরা এমন একটি রাষ্ট্র ব্যবস্থা গড়ে তুলতে চাই যেখানে ধর্মীয় ও জাতিগত পরিচয় বিভাজনের কারণ না হয়ে এর ভিত্তি হবে পারস্পরিক সম্মান, সহাবস্থান এবং স্বাধীনতা। আমাদের লক্ষ্য একটি আধুনিক, ভারসাম্যপূর্ণ এবং অন্তর্ভুক্তিমূলক সমাজ, যেখানে নাগরিকের সম অধিকার তার ধর্মীয় ও সাংস্কৃতিক বিশ্বাস ও পরিচয়ের ঊর্ধ্বে স্থান পাবে। সকল ধর্ম ও জাতিগত গোষ্ঠীর সমান নিরাপত্তা। সংখ্যালঘু হলেও কোনো নাগরিক যেন বৈষম্য বা সহিংসতার শিকার না হয় তা নিশ্চিত করা হবে। আইন প্রয়োগের ক্ষেত্রে রাষ্ট্র নিরপেক্ষ থাকবে। ধর্মীয় বা জাতিগত পরিচয়ের কারণে কোনো বিভেদ বা বৈষম্য মেনে নেওয়া হবে না। আমাদের স্বপ্ন এমন একটি বাংলাদেশ গড়ে তোলা যেখানে মানুষ তার ধর্ম, বর্ণ বা জাতিগত পরিচয়ে নয়, বরং মানুষ হিসেবেই এবং নাগরিক হিসেবেই মূল্যায়িত হবে। ভারসাম্যপূর্ণ রাষ্ট্র ব্যবস্থা। বাংলাদেশ কখনোই আফগানিস্তান হবে না, এটা বাংলাদেশই থাকবে। অনুকরণীয় হতে পারে মালয়েশিয়া বা তুরস্কের মতো ধর্মানুরাগী উদারনৈতিক সমাজ। ধর্ম থাকবে ব্যক্তিগত বিশ্বাস ও সামাজিক সাংস্কৃতিক চর্চার জায়গায়, আর রাষ্ট্র পরিচালিত হবে আইন, ন্যায় বিচার ও ইনসাফের ভিত্তিতে। ধর্মের মূল্যবোধ এবং নৈতিকতা রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে সহায়ক হতে পারে। পোশাকের স্বাধীনতা নিশ্চিত করা। প্রত্যেক নাগরিক নিজের বিশ্বাস, সংস্কৃতি ও ব্যক্তিগত পছন্দ অনুযায়ী পোশাক নির্বাচন করার পূর্ণ স্বাধীনতা ভোগ করবেন। একজন ধর্মবিশ্বাসী নারী যেমন হিজাব বা বোরকা পরতে পারবেন, তেমনি অন্য সকলে যেভাবে আধুনিক পোশাক পরেন তা পরিধানের পূর্ণ স্বাধীনতা থাকবে। নাগরিকের ব্যক্তিগত পছন্দই অগ্রগণ্য হবে। রাষ্ট্র কোনো বিশেষ জীবনধারা আরোপ করবে না, ব্যক্তি স্বাধীনতার সুরক্ষা নিশ্চিত করবে। ভয় ছড়ানোর অপরাজনীতি মোকাবেলা। দেশটা চরমপন্থায় চলে যাচ্ছে বলে একটি মহল আজ আবার নতুন করে আতঙ্ক ছড়াচ্ছে। রাষ্ট্রীয় ক্ষমতার বাইরে ছিটকে পড়া কায়েমি স্বার্থবাদী মহল অচল হয়ে যাওয়া সেই সকল কথা
নতুন মোড়কে উপস্থাপন করছে। আমরা বিশ্বাস করি বাংলাদেশের সমাজ সহনশীল এবং বহুত্ববাদী। ঘৃণাবিরোধী নীতি ও সামাজিক সম্প্রীতি, ধর্মীয় বিদ্বেষ, জাতিগত ঘৃণা বা উস্কানিমূলক প্রচারণার বিরুদ্ধে কার্যকর আইনি ও সামাজিক উদ্যোগ নেওয়া হবে। শিক্ষা, সাংস্কৃতিক কর্মকাণ্ড, গণমাধ্যমে পারস্পরিক শ্রদ্ধা, সম্মান ও সহনশীলতার মূল্যবোধ প্রচার করা হবে। নারীর অধিকার শতভাগ নিশ্চিত করাই হবে অন্যতম প্রধান অঙ্গীকার। আমরা বিশ্বাস করি কর্মক্ষেত্রে, শিক্ষাঙ্গন, যানবাহন, জনসমাগমস্থল, এমনকি ঘরের ভেতরেও নারীর নিরাপত্তা নিশ্চিত করতে হবে। সরকারি চাকরি, রাজনীতি, জাতীয় সংসদ, স্থানীয় সরকার সহ সকল পর্যায়ে নারীদের যৌক্তিক অংশগ্রহণের সুযোগ অবারিত করা হবে। গৃহস্থলে সহিংসতা, যৌন হয়রানি সহ সকল ধরনের নারী নির্যাতনের ক্ষেত্রে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হবে। অতীতের অনুসরণযোগ্য দৃষ্টান্ত রয়েছে। সরকারের অ্যাসিড নিক্ষেপের মতো ভয়ঙ্কর ঘটনা কঠোর আইনের মাধ্যমে নিয়ন্ত্রণ আনতে সক্ষম হয়েছে। অতীতের অনুসরণযোগ্য দৃষ্টান্ত রয়েছে। সরকার অ্যাসিড নিক্ষেপের মতো ভয়ঙ্কর ঘটনা কঠোর আইনের মাধ্যমে নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে। তেমনি নারী সুরক্ষার ক্ষেত্রেও প্রান্ত থেকে কেন্দ্র পর্যন্ত প্রচলিত আইনগুলোর কঠোর প্রয়োগ করা গেলে এমন অপরাধ কমে যাবে। নারী নির্যাতনের বিরুদ্ধে জনপ্রতিরোধের সংস্কৃতি গড়ে তোলা প্রয়োজন। নারীদের প্রতি হওয়া সাইবার বুলিংয়ের বিরুদ্ধে আমরা কঠোর পদক্ষেপ গ্রহণ করব। নারীদের উচ্চশিক্ষার জন্য আমরা আরও উদ্যোগ গ্রহণ করব এবং নারীরা যাতে রাজনীতিতে আরও সুযোগ পায় সে ধরনের ব্যবস্থা গ্রহণ করা হবে, যেটা অলরেডি জুলাই সনদে আমাদের প্রস্তাবনায় ছিল। অন্য রাজনৈতিক দলগুলোর সহযোগিতা না থাকার কারণে আমরা সেটা এবার বাস্তবায়ন করতে পারিনি। স্বাস্থ্য ও চিকিৎসা, ভবন আছে, ডাক্তার আছে, সেবা নেই। খাতা কলমে উন্নয়নের গল্প যতই শোনা যাক, বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন। কাগজে কলমে দেশে ডাক্তার নার্সের অভাব নেই, হাসপাতাল ক্লিনিকেরও কমতি নেই। বড় বড় ভবন আছে, ঝকঝকে আধুনিক যন্ত্রপাতিও আছে, কিন্তু সাধারণ মানুষ কি সেই সেবা পাচ্ছে? না, তা অধরাই থাকছে। কারণ স্বাস্থ্য খাত প্রাতিষ্ঠানিক লুটপাটের সংস্কৃতির কাছে জিম্মি হয়ে গেছে, যা চিকিৎসা সেবার মতো মহান পেশাকেও ভয়ঙ্কর এক পণ্যে পরিণত করেছে। সরকারি হাসপাতালের গেট থেকে কাউন্টার, সর্বত্র ফাঁদের জাল। সরকারি হাসপাতালের গেট পেরোলেই রোগীকে ঘিরে ধরে দালাল চক্র। যে দেশে বিনামূল্যে চিকিৎসার কথা বলা হয়, সেখানে ট্রলি ঠেলতে কিংবা ওয়ার্ডে একটি সিট পেতেও গরিব মানুষকে টাকা গুনতে হয়। হাসপাতালে কেন্দ্র থেকে কোটি টাকার ওষুধ যায়, অথচ কাউন্টারে গিয়ে রোগী শুনে সাপ্লাই নেই। সেই ওষুধই পেছনের দরজা দিয়ে বাইরে বিক্রি হয়ে যায়। একজন রোগী যখন বাঁচার আশায় হাসপাতালে আসেন, তখন চিকিৎসার বদলে শুরু হয় টেস্ট বাণিজ্য। কোটি টাকার এমআরআই বা সিটি স্ক্যান মেশিন মাসের পর মাস প্যাকেটবন্দি হয়ে পড়ে থাকে কিংবা নষ্ট হওয়ার অজুহাত দেখানো হয়। একটাই উদ্দেশ্য, কমিশন ভিত্তিক প্রাইভেট ক্লিনিকে রোগী পাঠানো। অকারণে ধরিয়ে দেওয়া হয় অপ্রয়োজনীয় টেস্টের লম্বা তালিকা। দিন শেষে মধ্যবিত্ত ও দরিদ্র মানুষ সর্বশান্ত হয়, কিন্তু কাঙ্ক্ষিত সেবাটুকু পায় না। এই মুহূর্তে আমাদের নতুন হাসপাতালের সংখ্যা বাড়ানোর থেকেও হাসপাতাল ব্যবস্থাপনা ঠিক করা এবং দুর্নীতি দূর করাটা প্রধান কর্তব্য। কারণ অপচয় করার মতো অর্থ রাষ্ট্রের নেই। সমস্যা ইট পাথরের দালানে নয়, সমস্যা ব্যবস্থাপনায়, জবাবদিহিতার অভাবে। হাজার হাজার কোটি টাকা ব্যয় করে নতুন ভবন নির্মাণের চেয়ে বিদ্যমান সম্পদের দুর্নীতিমুক্ত ব্যবহার নিশ্চিত করাই সময়ের প্রধান দাবি। অচলায়তন ভাঙার কঠোর সিদ্ধান্ত, এই অচল ব্যবস্থা ভাঙতে আমরা কঠোর সিদ্ধান্ত নিতে চাই। সরকারি চাকরিতে নিয়োজিত কোনো ডাক্তার, নার্স বা স্বাস্থ্যকর্মী বাইরের প্রাইভেট প্র্যাকটিস করতে পারবেন না। জনগণকে নিশ্চিত করতে চাই দেশের সেরা স্পেশালিস্ট চিকিৎসকেরা দিনের কাজ শেষে সরকারি হাসপাতালেই বসে সরকার নির্ধারিত ভিজিট নিয়ে রোগী দেখার ব্যবস্থা করবে। সরকারি সম্পদ লুটপাটের এই সংস্কৃতি আমরা ভেঙে ফেলতে চাই। আমরা এমন একটা স্বাস্থ্য ব্যবস্থা গড়ে তুলতে চাই যেখানে চিকিৎসা শব্দের অর্থ হবে সেবা নিশ্চিত করা। শিক্ষা ও প্রশিক্ষণ, নিবেদিত শিক্ষক ছাড়া মানসম্পন্ন শিক্ষা অসম্ভব। বাংলাদেশে প্রায় প্রতিটি খাতেই সংস্কার প্রয়োজন, তবে যে খাতের সংকট আমাদের জাতির জন্য সবচেয়ে প্রকট সেটি হলো শিক্ষা খাত। স্বাধীনতার পর থেকেই এই খাত চরমভাবে উপেক্ষিত। শিক্ষায় অনিয়ম ও দুর্নীতির করাল গ্রাসে আজ আমাদের পুরো জ্ঞান অর্জন ব্যবস্থা বিপর্যস্ত। স্বাধীনতার পর থেকে ক্ষমতাসীনরা শিক্ষার উন্নয়ন বলতে মূলত নতুন অবকাঠামো নির্মাণকেই বুঝিয়েছে। বাজেটের পর বাজেট পাস হয়েছে, স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের স্থাপনার সংখ্যা বাড়ানোর পিছনে মূল প্রণোদনা ছিল দুর্নীতি করে অর্থবিত্ত বাড়ানো। অবকাঠামো নির্মাণ থেকে শুরু করে রক্ষণাবেক্ষণ, সব জায়গায় একই চিত্র। হাজার হাজার শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে, যাদের বড় অংশ সুপারিশ, তদবির ও নিয়োগ বাণিজ্যের মাধ্যমে নির্বাচিত হয়। আজ আমাদের শিক্ষাঙ্গনের দিকে তাকালেই শিক্ষার মানের ভয়াবহ অধপতন ছাড়া আর কিছুই দেখা যায় না। এটি একদিনে হয়নি, যুগের পর যুগ রাজনৈতিক প্রভাব ও স্থানীয় সুবিধাবাদী গোষ্ঠীর দুর্নীতির ফলে দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলো দুর্বৃত্তায়নের কেন্দ্রে পরিণত হয়েছে। প্রাথমিক বিদ্যালয় থেকে সরকারি স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়,
কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কলেজ কিংবা জাতীয় বিশ্ববিদ্যালয়, সবখানেই একই সংকট, শিক্ষকরা শিক্ষাদানে অনাগ্রহী। তারা নানা ধরনের অনিয়মে ব্যস্ত, কোচিং বাণিজ্যকে তারা মূল পেশায় পরিণত করেছে। সকল স্তরের শিক্ষকরা দলীয় রাজনৈতিক স্বার্থ ও পক্ষে বিভক্ত হয়ে এমন অপকর্মে সময় নষ্ট করেন। গবেষণা ও শিক্ষার মান উন্নয়ন এখন আর তাদের লক্ষ্য নয়, বরং ক্ষমতাসীনদের আস্থাভাজন হওয়ার প্রতিযোগিতাই তাদের অগ্রাধিকার। এই পরিস্থিতিতে আমাদের লক্ষ্য আরও বেশি সংখ্যায় ভবন ও অবকাঠামো গড়ে তোলা নয়, বরং একটি কার্যকর এবং জবাবদিহিমূলক শিক্ষা ব্যবস্থা প্রতিষ্ঠা করা। শিক্ষকদের দক্ষ, যোগ্য এবং দায়িত্ব সম্পর্কে সচেতন হতে হবে। শিক্ষকদের বেতন, ভাতা ও সুবিধা বৃদ্ধি করে একে মর্যাদাপূর্ণ পেশায় পরিণত করা হবে। তবে একই সঙ্গে তাদেরকে কঠোর তদারকির আওতায় নিয়ে আসা হবে। দায়িত্বশীল ও যোগ্য শিক্ষকদের পুরস্কৃত করা হবে, আর দায়িত্বে অবহেলাকারীদের তাৎক্ষণিক চাকরিচ্যুতির ব্যবস্থা প্রবর্তন করা হবে। আমাদের নতুন বন্দোবস্তে এমন এক শিক্ষা সংস্কার হবে যেখানে উন্নয়ন মানে নতুন ভবন ও অবকাঠামো বাড়ানো নয়, বরং বিদ্যমান শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে সত্যিকার অর্থে মানসম্মত শিক্ষা প্রদানের কেন্দ্র হিসেবে গড়ে তোলা। শিক্ষা ব্যবস্থার গুরুত্বপূর্ণ একটি অংশ হচ্ছে মাদ্রাসা ব্যবস্থা। আমরা কওমি এবং আলিয়া উভয় প্রকার মাদ্রাসা ব্যবস্থার আধুনিকায়ন এবং সেটাকে আরও সামনের দিকে যাতে এগিয়ে যেতে পারে সেই ধরনের ব্যবস্থা আমরা গ্রহণ করব। কৃষি উন্নয়ন, কৃষকের ন্যায্য অধিকার নিশ্চিত করে খাদ্য নিরাপত্তার নতুন ভিত্তি, সার, বীজ সহ বিভিন্ন কৃষি উপকরণ বিতরণ ব্যবস্থা সরকার নিয়ন্ত্রণ করে। কিন্তু স্থানীয় পর্যায়ের লুটেরা গোষ্ঠীর কারণে এসব উপকরণ অনেক সময় প্রকৃত ও প্রান্তিক কৃষকের কাছে পৌঁছায় না। আমরা নিশ্চিত করব যাতে কোনো সিন্ডিকেট বা লুটেরা গোষ্ঠী সার ও বীজ বাজারজাতকরণের কর্তৃত্ব নিজেদের হাতে নিয়ে কৃষকদের কাছ থেকে অধিক মূল্য আদায় করতে না পারে। বাংলাদেশি কৃষকদের জন্য কৃষি ঋণের ব্যবস্থা রয়েছে। এক্ষেত্রে বিশেষায়িত বাংলাদেশ কৃষি ব্যাংক ও রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের মতো দুইটি সরকারি প্রতিষ্ঠানও রয়েছে। কিন্তু অত্যন্ত দুঃখজনক বাস্তবতা হলো অনেক ক্ষেত্রেই প্রকৃত কৃষক কৃষানীদের কাছে এই ঋণ পৌঁছায় না। কৃষি ঋণ নিতে গেলে জমির দলিল, আইডি কার্ড ও নানা কাগজপত্রের নামে কৃষকদের হয়রানির শিকার হতে হয়। ঋণের অর্থ পেতে কর্মকর্তাদের ঘুষ দিতে বাধ্য করা হয়। এই জটিলতা ও অনিয়মের কারণে প্রকৃত কৃষক সমাজ কৃষি ঋণ থেকে বঞ্চিত হয়ে পড়ে। এনসিপি সরকার গঠনের সুযোগ পেলে অথবা সরকারের অংশীদার হলে ঋণ প্রক্রিয়ায় কাগজপত্রের নামে সব ধরনের হয়রানি ও অনিয়ম বন্ধ করা হবে। কৃষি ঋণ সহজলভ্য করা হবে ইনশাল্লাহ। এদেশের কৃষকরাই সবচেয়ে বেশি অবহেলিত। তারা নিজেদের উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য পাচ্ছেন না। বাজারে যখন 1 কেজি সবজির দাম আকাশ ছোঁয়া, তখন মাঠ পর্যায়ে কৃষক সেই একই পণ্য বিক্রি করছেন পানির দরে। সারের দাম বৃদ্ধি, কৃষকের মজুরি এবং হাড় ভাঙা পরিশ্রমের পরে লাভের বদলে তাদের ঘাড়ে ঋণের বোঝা চাপে। অনেক ক্ষেত্রে হতাশায় আক্রান্ত কৃষক কখনো কখনো নিজের ফসল নষ্ট করে ফেলতে বাধ্য হন। এটি শুধু ফসলের অপচয় নয়, এটি আমাদের জাতীয় অর্থনীতির জন্য লজ্জাজনক বাস্তবতায় পরিণত হয়েছে। অন্যদিকে সাধারণ মধ্যবিত্ত ও নিম্নবিত্ত মানুষের জন্য নিত্যপণ্য কেনা দিন দিন কঠিন হয়ে উঠছে। এই অতিরিক্ত অর্থ কৃষক পাচ্ছেন না। মাঝপথ নিয়ন্ত্রণকারী অসাধু সিন্ডিকেট বাজার নিয়ন্ত্রণ করছে। অসাধু সিন্ডিকেট এই বাজার নিয়ন্ত্রণ করছে। একদিকে কৃষক ন্যায্য মূল্য থেকে বঞ্চিত, অন্যদিকে ভোক্তাকে উচ্চমূল্যে চাপ সহ্য করতে হচ্ছে। আর মাঝখানে মধ্যস্বত্বভোগীরা রাজনৈতিক টাউট, চাঁদাবাজ, সন্ত্রাসী ও আইনশৃঙ্খলা বাহিনীর অসৎ সদস্যরা মুনাফা লুটছে। এই চক্র কৃত্রিম সংকট তৈরি করে বাজারকে জিম্মি করেছে। মূল সমস্যা ত্রুটিপূর্ণ বিতরণ ব্যবস্থা। সরাসরি বাজারজাতকরণের সুযোগ না থাকায় কৃষকরা এই ব্যবস্থার হাতে বন্দী। প্রান্তের ক্ষেত থেকে কেন্দ্রের বাজার পর্যন্ত দখল করে থাকা এই দুর্নীতির শৃঙ্খল ভেঙে ফেলা হবে। বিদ্যুৎ ও জ্বালানি খাতে রাষ্ট্রীয় সম্পদ লুণ্ঠনের মহা উৎসব। আপনারা জানেন, গত বছর খুনি হাসিনার কুখ্যাত দায়মুক্তি আইন বাতিল করা হয়েছে। কিন্তু দুর্ভাগ্যজনক বাস্তবতা হলো, আইন বাতিল হলেও সেই আইনের অধীনে করা দাসত্বের চুক্তিগুলো এখনও আমাদের অর্থনীতি ও জনগণের রক্ত চুষে যাচ্ছে। এখনও এই লুটেরাদের হাতে বছরে $5 বিলিয়ন অর্থাৎ 63,000 কোটি টাকা তুলে দিতে হচ্ছে। খুনি হাসিনা সরকার চুক্তিগুলো এমনভাবে সাজিয়েছিল যেন বিদ্যুৎ উৎপাদন না করলেও তার সমর্থক গোষ্ঠীর পকেট ভরতে থাকে। গত 18 মাসে আমলাতান্ত্রিক জটিলতা ও আইনি মারপ্যাচের কারণে সেই চক্র ভাঙা সম্ভব হয়নি। বছরের পর বছর দেশবিরোধী নীতি, অস্বচ্ছ চুক্তি এবং প্রাতিষ্ঠানিক দুর্নীতি বিদ্যুৎ ও জ্বালানি খাতকে জনগণের উপর বোঝায় পরিণত করেছে। বিদ্যুৎ উৎপাদন না করলেও এই বাটপারদের টাকা দিতে হচ্ছে রাষ্ট্রকে। লুটপাটের এই ব্যবস্থাকে ভদ্র ভাষায় বলা হয় ক্যাপাসিটি চার্জ। দেশ বিদ্যুৎ না কিনলেও কোটি কোটি টাকা পরিশোধ করছে। আমরা স্পষ্টভাবে বলতে চাই, জনগণের ট্যাক্সের টাকায় অনুৎপাদিত ও অব্যবহৃত বিদ্যুতের জন্য এই সকল দেশবিরোধী কোম্পানিকে
আর কোনো অর্থ দেওয়া হবে না। জনগণের স্বার্থবিরোধী সব অসম চুক্তির পুনর্মূল্যায়ন করা হবে। গ্যাস ও বিদ্যুৎ খাতে অবৈধ সংযোগ বন্ধ করা সহ জরুরি পদক্ষেপ নিয়ে সিস্টেম লস কমানো হবে। আমাদের বঙ্গোপসাগরে তেল গ্যাস উত্তোলনের নামে বছরের পর বছর নাটক হয়েছে। আমরা সেই নাটকের ইতি টানতে চাই। আমরা সরকার পরিচালনার দায়িত্ব পেলে সমুদ্র সীমানায় থাকা তেল গ্যাস উত্তোলনের উদ্যোগ গ্রহণ করব। দীর্ঘমেয়াদে দেশের বিদ্যুৎ ও জ্বালানি নিরাপত্তা নীতি প্রণয়ন ও ব্যবস্থা গড়ে তোলা হবে এনসিপির অন্যতম লক্ষ্য। কর্মসংস্থান, ন্যায্য মজুরি ও প্রবাসী শ্রমিকদের স্বার্থ অগ্রাধিকার পাবে। দেশে নির্বাচন এলেই বেকারদের নিয়ে নানা ধরনের তামাশা শুরু হয়। কেউ বেতার ভাতার প্রতিশ্রুতি দেয়, কেউ নতুন কর্মসংস্থানের কথা বলে, কিন্তু বেকারত্বের মূল কারণ কি এবং কিভাবে এই সংকটের সহনীয় সমাধান সম্ভব তা নিয়ে আলোচনা হয় না। বাংলাদেশে বেকারত্বের প্রধান কারণ হলো জনশক্তির তুলনায় যথেষ্ট কর্মসংস্থানের অভাব। আর কর্মসংস্থান সৃষ্টি না হওয়ার অন্যতম কারণ হলো খুবই অবান্ধব বা বৈরী বিনিয়োগ নীতি ও আচরণ। ক্ষমতাসীন রাজনীতিক, সরকারি কর্মকর্তা, কর্মচারীরা ঘুষ ও ব্যক্তিগত ফায়দা ছাড়া বিনিয়োগে ব্যাপক বাধা বিপত্তি সৃষ্টি করে কর্মসংস্থানের সম্ভাবনাকে আটকে দেয়। শিল্প কারখানায় জ্বালানি সরবরাহ বাধাগ্রস্ত করে ও কাঁচামালের সংকট সৃষ্টি করে বিনিয়োগকারীদের বিমুখ করা হয়। ফলে নতুন শিল্প কলকারখানা গড়ে ওঠে না। এতে অর্থনৈতিক প্রবৃদ্ধি সম্ভাবনা ক্ষতিগ্রস্ত হয়। আমাদের প্রধান লক্ষ্য হবে বাংলাদেশকে দক্ষিণ এশিয়ার সবচেয়ে বিনিয়োগ বান্ধব রাষ্ট্রে পরিণত করা, যাতে দেশি ও বিদেশি বিনিয়োগকারীদের আস্থা ফিরে আসে, যে কোনো বিনিয়োগ সহজতর হয়। একই সঙ্গে বিদ্যমান শিল্প খাতকে সুরক্ষা দিতে হবে, যাতে একটিও শিল্প কারখানা বন্ধ না হয় এবং আরও নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়। প্রতি বছর লক্ষ লক্ষ মানুষ কর্মসংস্থানের আশায় বিদেশে পাড়ি জমায়, কিন্তু বিদেশে যেতে মানুষকে জমি জমা বা বাড়িঘর বিক্রি করে বিপুল অর্থের যোগান দিতে হয়। বাংলাদেশ থেকে অভিবাসনের খরচ ভারত, নেপাল বা শ্রীলঙ্কার তুলনায় ৫-৬ গুণ বেশি। এর পিছনে রয়েছে রাজনৈতিক দল ও আমলাদের সমর্থিত ভুল নীতি ও খুবই সক্রিয় একটি মাফিয়া চক্র। এরা কৃত্রিমভাবে ভিসা সংকট, অভিবাসনের পথে নানা জটিলতা এবং উড়োজাহাজ ভাড়াসহ পুরো প্রক্রিয়াকে নিয়ন্ত্রণ করে ইচ্ছামতো অর্থ আদায় করছে। এনসিপি সরকার গঠনের সুযোগ পেলে এই দুষ্ট সিন্ডিকেট ভেঙে প্রবাসে যাওয়া সহজ, স্বচ্ছ ও সাশ্রয়ী করা হবে। আমাদের লক্ষ্য বিদেশে যেতে ইচ্ছুক মানুষ যেন স্বল্প সময়ে এবং কম খরচে নিরাপদে বেরিয়ে যেতে পারে। দেশের বর্তমান যোগাযোগ ব্যবস্থায় বিদ্যমান বিশৃঙ্খলা, যানজট ও অনিয়ম দূর করে একটি নিরাপদ, সুশৃঙ্খল ও মানবিক পরিবহন ব্যবস্থা গড়ে তোলাই আমাদের মূল লক্ষ্য। আমরা সরকার পরিচালনার দায়িত্ব পেলে কোনো মন্ত্রী বা উচ্চপদস্থ কর্মকর্তার চলাচলের জন্য রাস্তা বন্ধ রাখা হবে না। জনগণের ট্যাক্সের টাকায় নির্মিত সড়কে সাধারণ মানুষের চলাচলের অধিকার অগ্রগণ্য হবে। জরুরি সেবা, বিশেষ করে অ্যাম্বুলেন্স ও ফায়ার সার্ভিস পাবে সর্বোচ্চ অগ্রাধিকার। সরকারি কর্মকর্তাদের জন্য আলাদা পরিবহন ব্যবস্থা থাকবে না, সকলকে সাধারণ জনপরিবহন ব্যবহার করতে হবে। মন্ত্রীদের কমপক্ষে সপ্তাহে 1 দিন এবং সচিবদের কমপক্ষে সপ্তাহে 2 দিন জনপরিবহনে চলাচল করতে হবে। রাষ্ট্র পরিচালনায় দায়িত্বশীলদের জনজীবনের বাস্তবতা অনুভব করতে হবে। এটাই হবে সরকারের নতুন সংস্কৃতি প্রতিষ্ঠার কর্মসূচি। আধুনিক বাস সার্ভিস চালু সহ অন্যান্য পরিবহন ব্যবস্থায় সরকারি বিনিয়োগ অগ্রাধিকার পাবে। প্রতিটি রুটে মানসম্মত গণপরিবহন নিশ্চিত করা হবে, যাতে সাধারণ মানুষের সময় ও খরচ সাশ্রয় হয়। ছাত্রছাত্রী ও প্রতিবন্ধী ও প্রবীণ নাগরিকদের জন্য পরিবহনে বিশেষ ছাড় এবং সংরক্ষিত আসনের ব্যবস্থা কঠোরভাবে নিশ্চিত করা হবে। যান্ত্রিক ত্রুটিযুক্ত যানবাহন রাস্তা থেকে অপসারণ করা এবং স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত প্রক্রিয়ায় ড্রাইভিং লাইসেন্স প্রদান করা হবে। পরিবহন খাতে অবৈধ চাঁদাবাজি ও কালোবাজারি কঠোর হাতে দমন করে ন্যায্য ভাড়া নিশ্চিত করা হবে। টিকিটিং ব্যবস্থাকে স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত করা হবে, যাতে সাধারণ মানুষের জন্য ট্রেন ভ্রমণ সহজলভ্য হয়। বিমান ভাড়ার ক্ষেত্রে নিলামভিত্তিক অস্বচ্ছ ব্যবস্থা বন্ধ করা হবে। আমাদের সমাজটাকে সুন্দর করে গড়ে তুলতে হলে সকল মানুষকে শৃঙ্খলা, নিরাপত্তা, অন্যের সুবিধা অসুবিধার বিষয়ে সংবেদনশীল হতে হবে। জীবনের ঝুঁকি নিয়ে চলাফেরা করা, যেখানে সেখানে রাস্তা পারাপার করার সংস্কৃতি থেকে সমাজকে বের করে আনতে হবে। ট্রাফিক আইন সকলকে মেনে চলতে উৎসাহিত এবং রাস্তা ও মহাসড়কে যানবাহন ও মানুষের চলাচলে শৃঙ্খলা ফিরিয়ে আনতে কর্তৃপক্ষকে সহযোগিতা করতে হবে। আমরা বঙ্গোপসাগরের সীমানা ঘিরে একটি সুনীল অর্থনীতি গড়ে তুলব এবং বঙ্গোপসাগরে আমাদের যেই ন্যায্য হিস্সা রয়েছে, জনগণের অভিপ্রায় অনুসারে আমরা সেই হিস্সা আদায় করব। বঙ্গোপসাগরকে কেন্দ্র করে আমাদের জাতীয় সম্পদের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র আমরা তৈরি করব। আমরা আমাদের পরিবেশ এবং জলবায়ু নিয়েও ভবিষ্যৎ প্রজন্ম এবং ভবিষ্যৎ বাংলাদেশকে উপযোগী করে গড়ে তুলব। জলবায়ু উদ্বাস্তুদের জন্য আমরা ব্যবস্থা নিব। আমরা পরিবেশ করের ব্যবস্থা করব, যাতে আমরা পরিবেশ দূষণ কমাতে পারি। প্রিয় দেশবাসী, আমরা এক নতুন স্বপ্ন এবং নতুন বাংলাদেশের অভিপ্রায়ে জুলাই গণঅভ্যুত্থানে রাজপথে নেমেছিলাম। আপনারাও নেমেছিলেন।
আমাদের সম্মিলিত প্রচেষ্টার ফলেই আমরা আজকে কথা বলতে পারছি। আমরা এতক্ষণ ধরে যা বললাম সেটি আমাদের ভবিষ্যৎ বাংলাদেশের স্বপ্ন। যদি আপনারা সুযোগ দেন আমরা সেই স্বপ্ন বাস্তবায়নে ইনশাল্লাহ সক্ষম হব। আপনারা গত ১.৫ বছরে দেখেছেন যে কারা সংস্কারের বিরোধিতা করেছে, কারা নতুন বন্দোবস্ত প্রতিষ্ঠার বিরোধিতা করেছে, যা কারা পুরনো অর্থনৈতিক এবং রাজনৈতিক ব্যবস্থাকে আঁকড়ে ধরে রাখতে চেয়েছে। প্রিয় দেশবাসী, আমরা চাই পরিবর্তনের রাজনীতি, সংস্কারের রাজনীতি। বাংলাদেশকে দুর্নীতিমুক্ত, বৈষম্যমুক্ত এবং আধিপত্যবাদ মুক্ত একটি ন্যায়ভিত্তিক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করাই আমাদের উদ্দেশ্য। সেই উদ্দেশ্যে আমরা 11টি দল এবার ঐক্যবদ্ধভাবে নির্বাচনে অংশগ্রহণ করছি। আমাদের জাতীয় নাগরিক পার্টি এনসিপির শাপলাকলি মার্কায় 30 জন প্রার্থী সারা দেশের বিভিন্ন জায়গা থেকে নির্বাচনে অংশগ্রহণ করছে। আমি আপনাদের প্রতি আহ্বান জানাচ্ছি, অনুরোধ করছি, আপনারা তরুণ প্রজন্মকে সুযোগ দেন, পরিবর্তনের রাজনীতিকে সুযোগ দেন। আগামী 12ই ফেব্রুয়ারি আপনাদের কাছে সুযোগ এসেছে, আপনারা বেছে নেবেন পরিবর্তনের রাজনীতি নাকি পুরনো রাজনীতি। আমরা বিশ্বাস করি বাংলাদেশের মানুষ আপনারা পরিবর্তন চান, সংস্কার চান। গত 1.5 বছরে আমরা অনেক কিছুই অর্জন করতে পারিনি। সেই হতাশা, সেই ক্ষোভ আমাদের আছে। আমাদের অনভিজ্ঞতা, আমাদের সীমাবদ্ধতা, আমরা সব কিছুই স্বীকার করে নিচ্ছি। সব কিছু স্বীকার করে নিয়েই আমরা আপনাদের কাছে আরেকটিবার সুযোগ চাচ্ছি। এবারে নির্বাচনে আপনারা জাতীয় নাগরিক পার্টি এনসিপি এবং 11 দলীয় জোটকে সমর্থন করুন। 11 দলীয় জোট আগামী নির্বাচনে জয়লাভ করলে আমরা যেই পরিবর্তনের বাংলাদেশ, যে ইনসাফের বাংলাদেশের কথা আমরা বললাম, সেই বাংলাদেশ আমরা প্রতিষ্ঠা করতে পারব। আমাদের ভাই শরীফ ওসমান হাদি এরকম একটি বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন, তাকে করুণভাবে শাহাদাত বরণ করতে হয়েছে। আমরা নিশ্চয়ই সেই শরীফ ওসমান হাদি হত্যার বিচার নিশ্চিত করব, জুলাইয়ের খুনিদের আমরা বিচার নিশ্চিত করব এবং অবশ্যই আগামী নির্বাচনের সাথে গণভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে, আপনারা জানেন। সেই গণভোটে আপনারা অবশ্যই হ্যাঁয়ের পক্ষে ভোট প্রদান করবেন। হ্যাঁয়ের পক্ষে ভোট প্রদানের মাধ্যমে বাংলাদেশের সংস্কারের ধারাকে আপনারা অব্যাহত রাখবেন। আগামী 12ই ফেব্রুয়ারি এদেশের তরুণ সমাজকে আবারও দায়িত্ব নিতে হবে, কারণ আমরা মনে করি যদি 12ই ফেব্রুয়ারি ব্যর্থ হয়, 12ই ফেব্রুয়ারি যদি সুষ্ঠু নির্বাচন না হয়, তাহলে 5ই আগস্টের বিপ্লব ব্যর্থ হবে। ফলে 5ই আগস্টকে সফল করতে হলে, 5ই আগস্টের অর্জনকে এবং আকাঙ্ক্ষাকে এগিয়ে নিয়ে যেতে হলে আমাদেরকে 12ই ফেব্রুয়ারি একটি সুষ্ঠু নির্বাচনের আয়োজনে সক্ষম হতে হবে। সুষ্ঠু নির্বাচনের কোনো বিকল্প নেই। ফলে বাংলাদেশের তরুণ সমাজ, বাংলাদেশের নারীরা, বাংলাদেশের আপামর সাধারণ মানুষ, আপনাদের সকলের কাছে আমি আহ্বান জানাচ্ছি 12ই ফেব্রুয়ারি আপনারা সকাল সকাল ভোট কেন্দ্রে আসবেন। আপনাদের ভোটাধিকার রক্ষার জন্য, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য, ইনসাফ প্রতিষ্ঠার জন্য আমরা ভোট কেন্দ্রে থাকব। আমরা আপনাদেরকে কথা দিচ্ছি, আপনাদের ভোটাধিকার কেউই হরণ করতে পারবে না। ইনশাল্লাহ আগামী 12ই ফেব্রুয়ারি পরে আমরা একটি নতুন বাংলাদেশ পাব। জুলাই গণঅভ্যুত্থানের ধারাবাহিকতায় এই নির্বাচন, এটা যাতে আমরা ভুলে না যাই। জুলাই গণঅভ্যুত্থানের আমাদের হাজারো ভাই বোনদের আত্মত্যাগ, শহীদ পরিবারদের আকুতি, আমাদের আহত যোদ্ধাদের যে বেদনা, এই সব কিছুকে মাথায় রেখেই আমরা যাতে 12ই ফেব্রুয়ারি নির্বাচনে সবাই মিলে অংশগ্রহণ করি। আপনারা আমাদেরকে ভোট দিবেন, আমরা আপনাদের জন্য কাজ করব। ইনশাল্লাহ সবাই মিলে আমরা নতুন বাংলাদেশ গড়ার কাজে এগিয়ে যাব। আসসালামু আলাইকুম।